আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কাজী আচার্য সমীরউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আসা প্রাক নির্বাচনী 2025 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আজকে তোমাদের করে দেখাবো। শুরু করা যাক আজকের আয়োজনমালাটি। আজকের আয়োজনমালার ক নম্বরে বলা হয়েছে পি সেট 2,3,4 এবং কিউ সেট 3,4,7 হয় তবে কিউ বাদ পি নির্ণয় করো। তাহলে এটি নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটি হলো ক নং প্রশ্ন দেওয়া আছে দেওয়া আছে পি সমান 2, 2, 3, 4 2, 3, 4 কমা কিউ সেট সমান 3, 4, 7 3, 4, 7। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেটি করতে হবে যে কিউ বাদ পি নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে বাদ সেটের কথা বলা হয়েছে। তো সুতরাং আমরা এখানে লিখতে পারি কিউ বাদ পি ইকুয়ালস টু কিউ এর সদস্য হলো 3, 4, 7 বাদ পি হলো 2, 3, 4। তো এটি নির্ণয় করার জন্যে অর্থাৎ পেছনের সব বাদ আর হলো কমন বাদ। তো পেছনের 2, 3 এগুলো বাদ আর যেটা মিল আছে সেটা বাদ। তাহলে এখানে মিল আছে কমন কোনটা 3 একটি কমন আর একটি 4 একটা কমন। তাহলে এখানে আমরা পাচ্ছি 7। তাহলে শিক্ষার্থী বন্ধু কিউ বাদ পি এর অ্যান্সার হবে সেট 7। এরপর আমরা পরবর্তী প্রশ্ন খ নাম্বারটি সমাধান করা যাক। খ নাম্বার এখানে বলা হয়েছে যে ফাংশান অফ এ 2a - 1 2a প্লাস বাই 2a প্লাস 1 হলে ফাংশান -1/3 এর মান নির্ণয় করো। যেহেতু এখানে 1/3 হলো চলকের মান, তো আমরা এখানে চলক যেহেতু আমাদের ফাংশানে চলক দেওয়া আছে এ, তাহলে আমরা সকল এর পরিবর্তে -1/3 প্রয়োগ করব। তাহলে অ্যাপ্লাই করা যাক খ নাম্বারটি। তো খ নাম্বারটির এখানে তাহলে খ নাম্বার দেওয়া আছে, আগের মতোই আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে আমরা এখান থেকে লিখতে পারি ফাংশান a ইকুয়ালস টু 2a - 1 2a প্লাস 1। তো যেহেতু আমাদের এখানে চলকের মান -1/3 দেওয়া আছে, তো আমরা সকল চলকের জায়গায় -1/3 বসাবো। সুতরাং এখানে -1/3 ইকুয়ালস টু 2 ব্র্যাকেট দিয়ে আমরা -1/3 এখানে লিখব, তারপরে হলো -1। এরপরে আমরা এখানেও 2 - 1/3 প্লাস 1। তো এখন যেহেতু আমাদের এই 2টি ওপরে আছে, সুতরাং আমরা এক সংখ্যার লবে থাকে, তো আমরা 2টা ওপরের সাথে গুণ করব, অর্থাৎ বলতে পারি -2a/3 অর্থাৎ 2a-কে 2 -1। এখানেও আমরা একই 2a-কে 2/-3 2 3 প্লাস 1। এখন শিক্ষার্থী বন্ধু উপরের অংশে আছে ভগ্নাংশের বিয়োগ আর নিচের অংশে আছে ভগ্নাংশের যোগ। সুতরাং ভগ্নাংশের যোগ বা বিয়োগ করি হরের লসাগু নিয়ে আমাদের যোগ বিয়োগ করতে হয়। সো আমরা এখানে
যে কাজটি করতে পারি সেটি হলো হরের লসাগু এখানে দেখতে পাচ্ছি 3, সুতরাং বাই টান দিয়ে এখানে আমরা 3 করতে পারি। তাহলে দেখা গেল এই 3 3 যেটা কমনটা কাটা, তাহলে বাকি থাকে কি -2। আর এখানে মাইনাস, শিক্ষার্থী বন্ধু এক সংখ্যা হলে ডাইরেক্ট গুণ, -3 কে -3 বাই এখানেও আমরা একটা কাজ করতে পারি। এবার এই হরের লসাগু হলো 3, তাহলে এই 3 3 কাটা, তাহলে বাকি থাকে -2। এক সংখ্যা হলে আমাদের ডিরেক্ট গুণ হবে, তাহলে এখানে হলো প্লাসের প্লাস, 3 কে 3, তাহলে এইটা আর এটা কাটা, নিচেরটা কাটা, তাহলে এখানে আমরা পাই -2 -3, আর এখানে হলো -2 + 3। যদি আমরা মাইনাসে মাইনাস অর্থাৎ দুইটা মাইনাস মোট করতে হবে, তাহলে এখানে 3টা মাইনাস আর 2টা মাইনাস, মোট মাইনাস হলো 5টা। আর এখানে 3টা প্লাস থেকে যদি 2টা মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে একটা প্লাস থাকে 1। যেহেতু আমরা এই 5 দিয়ে যদি -1কে ভাগ করি, তাহলে যা আছে তাই হবে, সুতরাং হবে -5 অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট বলতে গেলে এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, 3টি ভগ্নাংশেরই হর হবে একই। তো এটি যদি আমরা করার জন্যে সর্বপ্রথম আমাদের এই গ নাম্বারটি লিখতে হবে। তো আমরা এখানে বলতে পারি ভগ্নাংশের, এই যে এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশের হরগুলোর লসাগু। তো আমরা এখানে হর গুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু দেখি শিক্ষার্থী বন্ধু। এক্স কমন আনকমন সবই যাবে, তাহলে এক্স দুটার মধ্যে থেকে একটি কমন নিতে হবে, তাহলে এখানে হবে এক্স। আবার ওয়াই দুটির মধ্যে থেকে একটি কমন নিতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে ওয়াই। আর এখানে জেড আছে দুটির মধ্যে থেকে একটি, তার মানে একটি কমন। এই তো এখন আমরা প্রথম ভগ্নাংশটি নিয়ে কাজ করব। তো প্রথম ভগ্নাংশটি আমরা এখানে দেখতে পাই তাহলে এখন প্রথম ভগ্নাংশটি নিয়ে কাজ করি। তো প্রথম ভগ্নাংশ আমরা এখানে যেটি করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, যেহেতু এক্স ওয়াই জেড ভাগ আমাদের এই এক্স ওয়াই, তো ভাগ করলে এক্স ওয়াই কেটে যাবে, তাহলে বাকি থাকবে হলো জেড। এই জেড দিয়ে প্রথম ভগ্নাংশটাকে, এই ভগ্নাংশটি উঠায় এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তো আমরা এই ভগ্নাংশটিকে আরেকবার উঠাবো এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই। এবার এই হর এবং লবকে এই প্রাপ্ত ভাগফল দিয়ে উভয়কে গুণ করব, তার মানে এখানে জেড। তাহলে আমাদের দাঁড়ালো কি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটি নিয়ে কাজ করব। তো দ্বিতীয় ভগ্নাংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড বাই এ ওয়াই জেড। তো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, যেহেতু এক্স ওয়াই
জেড ভাগ দ্বিতীয় ভগ্নাংশটির হর হলো ওয়াই জেড, তাহলে আমরা ওয়াই জেড, তাহলে ওয়াই 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 আর জেড জেড কাটা, তাহলে বাকি থাকে এক্স। এখন আমরা এই পরবর্তী এই ভগ্নাংশটি উঠাবো ওয়াই প্লাস জেড বাই ওয়াই জেড, ওয়াই প্লাস জেড বাই ওয়াই জেড। এখন আমরা পূর্বের মতো এই ভগ্নাংশটিকে আরেকবার উঠাবো, তাহলে ওয়াই প্লাস জেড ওয়াই জেড উভয়কে আমরা এক্স দ্বারা গুণ করব, কারণ আমরা এখানে প্রাপ্ত ভাগফল পেয়েছি এক্স। তাহলে এখানে দাঁড়ালো এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স ওয়াই জেড। তাহলে শিক্ষার্থী বন্ধু, পরবর্তী আমাদের ভগ্নাংশটি আছে জেড প্লাস এক্স বাই জেড এক্স। তাহলে আমরা হরের লসাগুটাকে এক্স ওয়াই জেড ভাগ হরের লসাগু হলো, এখানে আমরা একটু দেখে নিই আরেকবার, জেড এক্স। তাহলে এখানে জেড এক্স লিখতে পারি, জেড আর এক্স কাটা, তাহলে বাকি থাকলো ওয়াই। এবার এই ভগ্নাংশটিকে পুনরায় আরেকবার উঠাবো, জেড প্লাস এক্স বাই জেড এক্স, জেড প্লাস এক্স বাই জেড এক্স ইকুয়ালস টু। এখন এই ভগ্নাংশটিকে আরেকবার উঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করতে পারি, জেড প্লাস এক্স জেড এক্স। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা ওয়াই দিয়ে উপরটাকে ওপরে এবং নিচে উভয় জায়গাতেই গুণ করব, তাহলে এখানে হবে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে যেহেতু বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, সুতরাং সবগুলোর হরই একই রকম হওয়া লাগবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোর হরই এক্স ওয়াই জেড, সুতরাং এই ভগ্নাংশটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে। তাহলে তোমরা যদি লিখতে চাও তাহলে নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এগুলো কমা দিয়ে উঠাই দেবে। তো আমি এখানে অ্যান্সার দিয়ে সমাপ্ত করলাম। তাহলে এই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। চলো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখি। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2a প্লাস 5b এর ঘন নির্ণয় করো। এটির ঘন নির্ণয় করার আগে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সূত্রটি আমরা অবশ্যই আগে জানি। সেই সূত্রটি হলো, যেহেতু ঘন বলা হয়েছে সুতরাং হলো ঘন মানে কিউব বোঝায়, তাহলে আমাদের এখানে বলতে পারি a প্লাস বি হোলস কিউব। তাহলে কি হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মূলত এখানে এটি ঘন নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করব। তো এই সূত্রটিকে আরেকভাবেও লেখা যায়, সেটি কিভাবে, এ কিউব প্লাস বি কিউব। এখন শিক্ষার্থী বন্ধু, এটা এ কিউব প্লাস বি কিউব পাশাপাশি লেখা হয়েছে, এরপরে এই দুটা থেকে আমাদের 3 কমন যায়, কারণ 3 উভয় জায়গাতেই আছে। আর এও উভয় জায়গাতে আছে, বিও 2 জায়গাতে আছে। সুতরাং এই দুটির মধ্যে কমন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেটি ছোট পাওয়ার সেটি কমন নিব, কারণ বড়টার মধ্যে ছোটটা পাওয়া যাবে, কিন্তু ছোটটির মধ্যে বড় পাওয়ারটি পাওয়া যাবে না। সুতরাং এখানে এ বি আমরা কমন নিব, তাহলে এখানে থাকবে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র এটাও বলতে পারি অথবা এটাও বলতে পারি। তো এখন আমরা এই সূত্রটি ঘ নাম্বারে প্রয়োগ করব। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা লিখতে পারি 2a প্লাস 5b এর ঘন ইকুয়ালস টু 2a প্লাস 5b হোলস কিউব। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেটি বলতে পারি, মূল সূত্রের সাথে যদি তুলনা করি এই কিউবের কিউব, তাহলে এই এ আর এটা এ, অর্থাৎ এটার প্রথম রাশি এ, এটারও প্রথম রাশি এ, এটা হলো দ্বিতীয় রাশি বি, এটারও দ্বিতীয় রাশি হলো বি। তাহলে আমরা এভাবে এটিকে নির্ণয় করতে পারি। তাহলে আমরা প্রথমে আছে কি, এ কিউব, তাহলে আমরা এখানে এ পাইছি কি, প্রশ্নে এ দেওয়া আছে কোনটা, 2a, তারপর এখানে হলো হোলস কিউব।
তারপরে প্লাস 3a স্কোয়ার, এ বলতে আমরা বোঝাই 2a হোল স্কোয়ার ইন্টু বি, বি বলতে আমরা বুঝি দ্বিতীয় রাশি অর্থাৎ 5b প্লাস সূত্রে 3, এ আমরা জানি 2a, বি জানি 5b হোল স্কোয়ার, তারপরে প্লাস 5b হোল কিউব। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেটা কাজ করতে পারি, 2 এর উপর কিউব মানে কি, 2 এর উপর কিউব মানে বোঝায় 2 আছে 3 বার, তাহলে তা হতে হবে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, দ্যাট মিন 8a কিউব প্লাস 3। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, 2 দুগুণি 4, 4a স্কোয়ার ইন্টু 5b প্লাস 3 ইন্টু 2a ইন্টু 5 5 25, 25b স্কোয়ার প্লাস, তাহলে 5 এর পর কিউব মানে কি আমরা যেটা বুঝি যে 5 3 বার আছে, কয়বার 3 বার, তাহলে 5 3 বার হলে 5 5 25, 5 25 125, 125, তাহলে এখানে আমরা লিখতে পারি 125। এখন শিক্ষার্থী বন্ধু এখানে বলতে পারি 8a কিউব, এখানে 4 5 20, 3 20 60 প্লাস 6 60a স্কোয়ার বি প্লাস, তার 25 দুগুণি 50, 3 25 150, তাহলে 150, আর এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার প্লাস 125। শিক্ষার্থী বন্ধু এটি অ্যান্সার। এরপরে পরবর্তী প্রশ্নটির দিকে চলে যাই। পরবর্তী প্রশ্নের এখানে 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখানে বলা হয়েছে 2টি সংখ্যার অনুপাত 7:7, 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা এখন ও নাম্বার লেখা যাক। যেহেতু অনুপাতের অঙ্ক, কিন্তু দুইটি অনুপাতের মধ্যে একটি সাধারণ রাশি থাকে, কিন্তু এখানে সাধারণ রাশি কত সেটা আমরা জানি না। যেমন এখানে আমরা দেখতে পারি যে 35:2 হলো 25, তাহলে এখানে 5 দ্বারা উভয় রাশিকে ভাগ করা যায়, তাহলে এই 5টি হলো সাধারণ অনুপাত। তো 5 7 35, আবার 5 5 25, তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ করা গেছে, কিন্তু এর মধ্যে কত দিয়ে ভাগ করছি সেটা আমরা জানি না, এই জন্য আমরা অনুপাতের অঙ্ককে x ধরে নিব। তাহলে আমরা লিখতে পারি বা বলতে পারি সংখ্যা দুইটি যথাক্রমে এখানে দেওয়া আছে 5, সুতরাং এখানে হবে 5x, আর 7 দেওয়া আছে 7x। এখন শিক্ষার্থী বন্ধু এদের গসাগু, তাহলে এদের গসাগু কত দেওয়া আছে আমরা দেখি। এখন গসাগু কিভাবে নির্ণয় করব? গসাগুকে আমরা উৎপাদক আকারে নির্ণয় করতে পারি, যেমন এখানে 5x, 7x, তাহলে এখানে শুধু গসাগু বলতে এই উভয়ের মধ্যে কমন আছে এমনটিকেই, অর্থাৎ কমন যেটি আছে দুটির মধ্যে সেটিকে আমরা গসাগু বলি। তো সুতরাং এখানে x উভয়ের মধ্যে কমন আছে, তো 5 আর 7। তাহলে এখন দেখতে পাচ্ছি এদের গসাগু, তাহলে আমরা বলতে পারি এদের গসাগু x। এখন যেহেতু আমাদের এটি হলো কি, এটি হলো আমাদের জানা মতে, আর এই গসাগুটি হলো প্রশ্ন মতে, দ্যাট মিন x = 4। আচ্ছা, প্রশ্ন মতে বলতে পারি। এখন শিক্ষার্থী বন্ধু সংখ্যা দুটি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখন বলতে পারি নির্ণেয় সংখ্যা দুটি।
সংখ্যা দুটি যথাক্রমে, তাহলে এখানে যদি আমরা এই এক্সের মান যদি এখানে বসাই তাহলে কত হবে? 4 5 20, আরেকটি 4 7 28। তাহলে শিক্ষার্থী বন্ধু নির্ণয় সংখ্যা দুটি বের হয়ে গেল। পরবর্তী প্রশ্ন ছ নাম্বারে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 19:17 হলে এদের লসাগু 918 হলে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, আগের অঙ্কটি শিক্ষার্থী বন্ধু এটা ধরে লিখে দেব। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটি ধরি। সংখ্যা দুটি ক্রমে, একটা 9x আর একটা হলো 17x। তাহলে শিক্ষার্থী বন্ধু যেহেতু আমাদের বলা হয়েছে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখন প্রথমত এই দুটির আমরা লসাগু নির্ণয় করি। তা 9x, 17x। তাহলে আমাদের যেহেতু x কমন যায় তাহলে আমাদের এখানে থাকবে 9 আর 17, আর কোনো কিছু দিয়ে অর্থাৎ দুইটা রাশিকেই ভাগ করা যায় না, সুতরাং আমাদের লসাগু হবে সমান x × 9 × 17। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 9 × 17 153 x। তাহলে আমরা এখানে বলতে পারি ইহাদের লসাগু 153x এবং গসাগু হলো শুধু কমনটা, তো কমন বলতে গেলে x। এখন শিক্ষার্থী বন্ধু যেহেতু আমাদের অজানা মতে গসাগু হলো 153x আর এখানে জানা মতে গসাগু হলো 918, দ্যাট মিন প্রশ্ন মতে প্রশ্ন মতে 153x ইকুয়ালস টু 918। এখন আমাদের এক্সটাকে সিঙ্গেল বানাতে হবে, সেক্ষেত্রে আমরা এখন একটি কাজ করতে পারি, সেটি হলো 918 ভাগ 153, 918 ভাগ 153 ইকুয়ালস টু 6। সুতরাং আমরা x এর মান পেলাম 6। তো যেহেতু আমরা গসাগু নির্ণয় করতে বলা হয়েছে সংখ্যা দুটির, তাহলে আমাদের গসাগু পেয়ে গেছি 6। তাহলে আমরা বলতে পারি নির্ণীয়। এই যেখানে বলা হয়েছে সংখ্যা দুটির গসাগু, তাহলে নির্ণীয় সংখ্যা দুটির গসাগু 6। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নটি সমাধান হলো।
এখন আমাদের 6 নাম্বারটি বলা হয়েছে। 6 নাম্বারে বলা হয়েছে একটি বর্গের পরিসীমা 7 সেন্টিমিটার, বর্গটি আঁকো। এখন শিক্ষার্থী বন্ধু আমরা বর্গটি আঁকব। তাহলে শুরু করা যাক বর্গটির অঙ্কন। এখন বর্গটি আঁকার জন্য আমাদের 7 সেন্টিমিটার পরিসীমা নেওয়া লাগবে। তাহলে এখানে যেটি বলা হয়েছে 6 নাম্বার, এখন 7 সেন্টিমিটার আমরা আঁকি। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকু 7 সেন্টিমিটার, তো 7 সেন্টিমিটার আমরা এখান থেকে অঙ্কন করে নেব। তো এটি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিতে পারি। তো এটাকে সমান 4 ভাগে ভাগ করব, কারণ বর্গের পরিসীমার 4 ভাগের 1 ভাগই হলো একটি বাহুর দৈর্ঘ্য। তো সুতরাং আমরা এটাকে সমান 4 ভাগে ভাগ করব। তো আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলে অর্থাৎ এটি সমদ্বিখণ্ডিত হবে। আমরা এই পাশ থেকেও আরেকটি নিতে পারি। অর্থাৎ উভয় পাশ থেকে আমরা জোড়া লাগাই দিব। এখন আমরা শিক্ষার্থী বন্ধু স্কেলটি বসাবো। তো স্কেল বসানো এই দুইটি বিন্দুকে অর্থাৎ এই দুইটি বিন্দু বরাবর রেখে আমাদের এটাকে কেটে নিতে হবে। তাহলে এখানে হলো 2 ভাগ, তাহলে এটাকে আমাদের আরও 2 ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আর এটা এখানে আমরা লিখে দিতে পারি 7 সেন্টিমিটার। এখন আমরা এটিকে সমান ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটি আবার এ পাশে একটি আমরা উল্টাইয়া অপর পাশের এ পাশে একটি আবার এ পাশে একটি, তাহলে আমরা এখানে বলতে পারি 1/4 অফ এ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এখন আমরা যে কোনো একটি রশ্মি নিব। রশ্মি নিয়ে বর্গটি অঙ্কন করব। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি রশ্মি আমরা নিয়ে নিই। যেহেতু বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, সুতরাং আমরা এখানে সমকোণ আঁকতে হবে। সে সমকোণটি আঁকার জন্যে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ বৃত্তচাপটির উপর আরও 2টি বৃত্তচাপ নিই। এই একটি, পুনরায় আরও একটি, এরপরে ওপরে একটি, ওপরে আরও 2টি বৃত্তচাপ নিই। তো বৃত্তচাপটি আমরা এখানে চিহ্নিত করি, তাহলে স্কেলের মাপ নেওয়াটি আরও সহজ হবে। সুতরাং এই এরপরে শিক্ষার্থী বন্ধু এটা এখন এ পাশে একটি বৃত্তচাপ, পুনরায় এ পাশে একটি বৃত্তচাপ। এবার আমরা আরও 2টি বৃত্তচাপ ভেতরে নিব। এবার আমরা যোগ টেনে দেব। তাহলে এখানে চিহ্নিত করে দিই, এটা এ, এটা বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই, আর এটা হলো এফ। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের 6 নম্বর প্রশ্নটি সলভ হলো। এরপরে আমরা
এখন যেটি করব সেটি হলো বর্গের জ নাম্বার। তো বর্গের জ নাম্বার প্রশ্নটি এখন আমরা এই প্রশ্নটি দেখি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখন এটি বোঝার জন্যে আমরা একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে মনে করো দুটি বহিঃস্পর্শকের কথাই বলি, তারপরে আমরা আসছি অন্তঃস্পর্শকের। দুটা বৃত্ত বহিঃস্পর্শ মানে কি, বাইরে দিয়ে স্পর্শ করবে। এখন দুটি বৃত্ত যেহেতু একই রকম না, তাদের ব্যাসার্ধও কিন্তু আলাদা হবে। তো মনে করো এটা কেন্দ্র আর এটা হলো কেন্দ্র, দুটি বৃত্তের কেন্দ্র। এখন এই কেন্দ্রদ্বয়ের আমাদের দূরত্বটিকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন যদি এটা যদি 4 হয় আর এটা যদি 3 হয় ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দ্বয়ের যোগফলই হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব। 4 আর 3 7। আচ্ছা, যদি অন্তঃস্পর্শ করে সেক্ষেত্রে আমাদের কি হবে, মনে করো একটি বৃত্ত, এই বৃত্ত একটি স্পর্শক, এটি হলো অন্তঃস্পর্শক। তো এখন এই বৃত্তের কেন্দ্র আর এই বড় বৃত্তের কেন্দ্র, এই দুটির দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের এখান থেকে দেখতে করতে হবে কি, এই যে স্পর্শক পর্যন্ত, অর্থাৎ স্পর্শ বিন্দু বলতে গেলে তাকেই বোঝানো হয় যে সরলরেখা একটি বিন্দু যদি বৃত্তের উপর অবস্থিত থাকে তাহলে সেটাকে স্পর্শ বিন্দু বলা হয়। আর স্পর্শক হলো বৃত্তের একটি বিন্দু দিয়ে যে রেখাটি যাবে সেটাকে আমরা বলি স্পর্শক রেখা। সুতরাং এইখানে আর এখান থেকে এটুকু দূরত্ব হলো ব্যাসার্ধ, এটি হলো বড় বৃত্তের ব্যাসার্ধ। আর এখান থেকে এটুকু হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বড় বৃত্ত থেকে যদি আমরা এখান থেকে এটুকু বাদ দিয়ে দিই, অর্থাৎ তাহলে বাকি থাকবে এটুকু, অর্থাৎ দুটি ব্যাসার্ধের অন্তর, অর্থাৎ বিয়োগ বের করতে হবে। যদি এটা 4 হয় আর এটা যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে হবে 4 বিয়োগ 3 1, একই হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা লিখতে পারি বৃত্তদ্বয়ের, একটি বৃত্তের ব্যাসার্ধ R1 সমান, তাহলে এখানে যেহেতু আমাদের এখানে 4 সেমি দেওয়া আছে, আমরা একবার দেখি এখানে একটা 4 সেমির কথা বলা হয়েছে, সুতরাং আমরা এখানে 4 সেমি লিখতে পারি। অপর বৃত্তের ব্যাসার্ধ R2, তাহলে এখানে যেহেতু আমাদের এখানে ব্যাস বলা হয়েছে সুতরাং এটাকে অর্ধেক করে নিতে হবে। তাহলে 6/2, তাহলে পেলাম কত, 3 সেন্টিমিটার। এখন যেহেতু আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং আমরা এই যে এখানে আমরা দেখি যে এটা বলা হয়েছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ R1 মাইনাস R2 ইকুয়ালস টু 4 মাইনাস 3। তাহলে আমাদের এখানে দাঁড়ালো 1 সেমি। পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে যে ত্রিভুজের
অন্তবৃত্ত কিভাবে অঙ্কন করা যায়। তো ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করার জন্যে এখানে আমরা বর্ণনাটি লিখতে পারি। ত্রিভুজ অন্তবৃত্ত এক নাম্বার, যে কোনো একটি ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজটির কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। দুইটি কোণের সমদ্বিখণ্ডক হবে। 3 নাম্বার, সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। অঙ্কিত লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত হবে। বৃত্তটি ত্রিভুজের তিনটি স্পর্শ করে। এই বৃত্তটি নির্ণীয় অন্তবৃত্ত শিক্ষার্থী বন্ধু, অন্তবৃত্তটি কিভাবে অঙ্কন করা যায় সেই ধাপগুলো আমরা এখানে লিখছি বা উল্লেখ করা হয়েছে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটি হলো 6 নাম্বার।
এরপরে ইও নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে, কোসেক থেটা ইকুয়ালস টু 5/3 হলে সেক থেটা ও কট থেটার মান নির্ণয় করো। ইও নাম্বার প্রশ্নটি সলভ করতে হবে। তো সবার প্রথমে ইও নাম্বার প্রশ্নটি লিখি। এখন শিক্ষার্থী বন্ধু দেওয়া আছে দিয়ে লিখতে পারি। দেওয়া আছে কোসেক থিটা ফাইভ বাই থ্রি হলে সেক থেটা এবং কট থেটার মান নির্ণয় করো। তা আমাদের এখানে কোসেক থেটা দুটি বাহুর অনুপাত দেওয়া আছে, কিন্তু আমরা এখানে যেটি জানি যে দুটি বাহুর অনুপাত, তো কোসেক থেটা হলো অতিভুজ বাই লম্ব। কারণটা কি, আমরা এখন যদি জানি যে আমরা সাইন থিটা কি বলতে পারি, সাইন থিটাকে বলতে পারি লম্ব বাই অতিভুজ। এখন কোসেক থিটা হলে এটা উল্টায় দিলে হবে অতিভুজ বাই লম্ব। সুতরাং এটি সেক থেটা এবং ট্যান থেটা মান নির্ণয় করার জন্যে আমাদের এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা এ, এটা বি, আর এটা হলো সি, আর এই কোণটা হলো আমাদের থিটা কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ থাকে। থিটা মূলত এখানে বোঝানো হয়েছে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ হলে যেহেতু আমরা কোসেক থিটা অতিভুজ, অতিভুজ হলো 5, আর এখানে লম্ব হলো এই যে সূক্ষ্মকোণের বিপরীত মানে অপোজিট বাহুটি, অর্থাৎ টার্গেটেড কোণের বিপরীত বাহুটি হবে থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ বিপরীত বাহুটি হবে লম্ব। তাহলে এখানে আমরা বলতে পারি 3 হলো লম্ব। এখন আমরা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যেহেতু এই দুটি বাহু হলো 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু, 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহুর যে বাহুটি বের করি দুটি বাহুর বর্গের অন্তর। সুতরাং এখন আমরা অন্তর বলতে গেলে অন্তর কাকে বোঝায়, অর্থাৎ হলো কি বড় বাহু থেকে আমরা ছোট বাহুটা বিয়োগ করব। তাহলে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু থাকে অতিভুজ। তাহলে অতিভুজটাকে আমরা আগে লিখি বিসি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি বিসি স্কোয়ার। তাহলে অতিভুজ হলো এখানে কত 5, 5-এর পরে স্কোয়ার মাইনাস, সরি এখানে বিসি হবে না এবি, অর্থাৎ এসি স্কোয়ার বিয়োগ হলো এবি স্কোয়ার। তাহলে এবি এর মান আমাদের এখানে কত জানি 3, 3-এর উপর হোল স্কোয়ার। তাহলে 5 × 5 = 25, 3 × 3 = 9। তো 25 থেকে 9 বাদ দিলে থাকে হলো 16। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু এখন আমরা যেটি কাজ করতে পারি বিসি, সুতরাং বিসি এর দৈর্ঘ্য স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে 16, 4 × 4 = 16। এখন শিক্ষার্থী বন্ধু সেক থিটার মানটা নির্ণয় করব। সেক থিটা আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে ভূমি কত হলো 4। তাহলে আমরা এখানে বলতে পারি অতিভুজ, অতিভুজ হলো এসি বাই ভূমি হলো বিসি। তাহলে এসি এর দৈর্ঘ্য আমরা জানি 5 বাই বিসি এর দৈর্ঘ্য হলো 4।
এবং দিয়ে পরবর্তীটি আমরা লিখতে পারি। এবং কট থিটা হলো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি এখানে বলা যায় বিসি, লম্ব হলো এবি, তাহলে ভূমি 4, এবি 3, দ্যাট মিন অ্যান্সার। এরপরে পরবর্তী প্রশ্নটি আমরা দেখি শিক্ষার্থী বন্ধু। বলা হয়েছে সেক ইন্টু এ প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু √2 হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন নাম্বার প্রশ্নটি লিখতে পারি। দেওয়া আছে সেক এ প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু √2। আচ্ছা, সেক এ প্লাস 30 ডিগ্রি, তো বাম পাশে সেক আছে, আমাদের ডান পাশে সেক নিয়ে আসতে হবে। তাহলে সেক উঠে যাবে বা সেক সরাই দিব, তাহলে এই কোণের মানটা বের হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে সেক কত ডিগ্রির মান √2 হবে। তো আমরা বলতে পারি যে সেক 45 ডিগ্রি, উভয় পক্ষে সেক সরাই দিব। তাহলে আমাদের এখানে হবে, এগুলো পরের ধাপ লিখতে পারি, এ প্লাস 30 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এখন এটাকে মুক্ত করতে হবে, অর্থাৎ সিঙ্গেল বানাতে হবে। 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সুতরাং এ সমান 15 ডিগ্রি। তো আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে এর মান নির্ণয় করো। তো নির্ণয় এর মান 15 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটি আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যেহেতু এখানে আমাদের একক দেওয়া আছে সেন্টিমিটার, সুতরাং আমরা এখানে লিখতে পারি বর্গ সেমি। তাহলে এখানে হলো হাফ, ভূমি আমাদের এখানে বলা আছে 25, সুতরাং আমরা এখানে 25 লিখতে পারি, ইন্টু উচ্চতা আমাদের এখানে বলা হয়েছে 30 বর্গ সেমি। তাহলে এখানে আচ্ছা, এই 2 দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে 15। 25 আর আমরা 15 গুণ করব, 25 গুণ 15 ইকুয়ালস টু 375 বর্গ সেমি। 10 নম্বর প্রশ্নর সমাধানটি আমরা দেখি। ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 10 √2
2 সেন্টিমিটার হলে ঘনকটির ধার নির্ণয় করো। ধার বলতে বলা হয়েছে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা একটি ঘনকটি অঙ্কন করে দেখি। ঘনকের 6টি বর্গাকার পৃষ্ঠ থাকে। তো এখন 6টি বর্গাকার পৃষ্ঠের যে কোনো একটি পৃষ্ঠের কথা বলা হয়েছে। তো একটি পৃষ্ঠ হলো, মনে করো যে একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই বর্গাকার পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2a। তাহলে এখন শিক্ষার্থী বন্ধু আমরা লিখতে পারি, যেহেতু ঘনকটির ধার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে অজানা রাশি আমরা ধরে নিই। ড নাম্বার ধরি ঘনকটির ধার ইকুয়ালস টু a সেমি। আমরা ইতিপূর্বে শিখেছি যে কোনো অজানা রাশির মান বের করতে হলে পারে অবশ্যই সেটা এই শর্ত তৈরি করতে হবে। শর্তটা হলো কি, যে এখানে দেওয়া আছে ঘনকের অর্থাৎ একটি বর্গাকার পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য। সুতরাং আমরা এখানে ঘনকটির একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে পৃষ্ঠতলের, আচ্ছা আমরা জানি ঘনকটির পৃষ্ঠ তলের কর্ণের দৈর্ঘ্য √2a। যেহেতু এটা আমাদের অজানা মতে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, আর এটা হলো জানা মতে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি √2a ইকুয়ালস টু 10√2। উভয় পক্ষে √2 উঠে যাবে, তাহলে সুতরাং আমাদের এর ভ্যালু দাঁড়াবে 10। সুতরাং যেহেতু আমাদের কর্ণের ধার অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় ঘনকের ধার 10 সেমি। শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে উপাত্তের সর্বোচ্চ মান এবং পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন মানটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন ঢ নাম্বার প্রশ্নটি সমাধান করি। ধরি সর্বনিম্ন মান x। আচ্ছা, তো আমরা জানি আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে দিতে পারি, সেটা হলো সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান 98 এবং পরিসর 62।
আমরা জানি পরিসর ইকুয়ালস টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন যোগ 1। তো পরিসর আমাদের জানা আছে 62, তো পরিসর পরিবর্তন করে আমরা লিখব 62। সর্বোচ্চ মানও আমাদের জানা আছে, দেওয়া আছে 98 ইকুয়ালস টু, তো 98 মাইনাস সর্বনিম্ন মান হলো x প্লাস 1। এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস। পরের ধাপে 62 মাইনাস 1, 98 মাইনাস x। এখন শিক্ষার্থী বন্ধু যদি এখান থেকে বাদ দিই তাহলে এখানে হবে 61 আর এখানে হবে 98 মাইনাস এক্স। মাইনাস এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর প্লাস 61টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস। এখন শিক্ষার্থী বন্ধু এখন এটাতে বাদ দিলে হলো 7 আর 6 আর 3 9 37। তাহলে নির্ণেয় সর্বনিম্ন মান। এরপরে শিক্ষার্থী বন্ধু পরবর্তী প্রশ্নটি মধ্যাহ্ন। মধ্যাহ্ন বলা হয়েছে উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। তাহলে এটির মধ্যক নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটি হলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সেটি লিখতে হবে। তাহলে এখন মধ্যাহ্ন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমাদের এখানে দেখতে হবে সবচেয়ে ছোট কোনটা। এখন আমরা 17 চেয়ে আর কোনো ছোট আছে কি এর মধ্যে দেখি, না 17 চেয়ে আর ছোট নেই, তাহলে আমরা এখানে 17 নিতে পারি। আচ্ছা 17 পরে 18 নাই, আছে হলো 19, তাহলে আমরা 19 নিতে পারি। আচ্ছা 19-এর পরে আমরা 20 নিতে পারি। আচ্ছা 20-এর পরে 21 আছে, 21 নিতে পারি আমরা 21। আচ্ছা 21-এর পরে 22 নাই, 23 নাই, 24 নাই, 25 আছে, তাহলে আমরা এখানে 25 নিতে পারি। 25-এর পরে 26 আছে, 26টা আমরা নিতে পারি। 26-এর পরে আমাদের 27 নেই, 28 নেই, 29 নেই, 30ও নেই, একবার 35 আর 39, 35 আর 39, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8। এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8। এখন শিক্ষার্থী বন্ধু n সমান 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিন 8, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র আমরা যেটি জানি, মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 তম পদ বাই ও প্লাস 1। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে 8-এর অর্ধেক কত 4,
তো আমরা এখানে বলতে পারি 4তম পদ প্লাস 4-এর সাথে 1 দ্বারা যোগ করলে দ্যাট মিন 9তম পদ বাই 2। তাহলে 4তম পদ আমরা গণনা দিই 1 2 3 4 4তম পদ হলো 21 প্লাস সরি এখানে 5তম পদ হবে 5 4তম পদ আর 5তম পদ। তো 4তম পদ 21 আর 5তম পদ হলো 25 বাই 2। এখন এটাকে ভাগ করতে হবে ক্যালকুলেটর দিয়ে। একুশ যোগ 25 ইকুয়ালস টু ভাগ 2। তাহলে দাঁড়ালো আমরা 23। আমরা এখানে বলতে পারি নির্ণেয় মধ্যক। তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি। আর তোমাদের যদি কোনো অধ্যায়ের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানাবো। আর কে কোথায় থেকে দেখছি সেটাও কমেন্টসে জানাই। ধন্যবাদ।